গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে জিএস ক্লাসে। আমরা আজকে একটা মিক্সড জিকে প্র্যাকটিস সেট আলোচনা করব। তো এখানে আমরা জিকে প্র্যাকটিস সেট নাম্বার 8 ডিসকাস করব। তো এর আগে 7টি ক্লাস আমরা নিয়েছি মিক্সড জিকে, অর্থাৎ ইতিহাস, ভূগোল, সায়েন্স, পলিটি, ইকোনমি ইত্যাদি প্রশ্ন এখানে কিন্তু আমরা আলোচনা করব। প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে সমস্ত ক্লাসের লিংক বা নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে তুমি পাবে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ ওপেন করলে পেড কোর্স অপশন পাচ্ছ এবং সেখানে আমাদের বেশ কিছু ব্যাচ তুমি দেখতে পাবে। তার মধ্যে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে আগামী 10ই জুলাই থেকে, SSC GD এবং MTS এর জন্য আপকামিং 2027 সালে পরীক্ষার জন্য প্রস্তুতি ব্যাচ। দুর্দান্ত একটা ব্যাচ, যেখানে আমরা হিন্দি এই সাবজেক্টটা কিন্তু এবার অ্যাড করেছি, যেটা আগে আমরা কোনোদিন করাইনি। হিন্দি টিচার রয়েছে, তিনি হিন্দি ক্লাস করাবেন, পাশাপাশি অন্যান্য সাবজেক্ট ভিত্তিক জিকে, ইংলিশ, রিজনিং, ম্যাথ সবকিছু ডিটেলস এবং MCQ চ্যাপ্টার ভিত্তিক আলোচনা কিন্তু এখানে তোমরা পাবে। একদম কমপ্লিট প্যাকেজ তোমরা এখানে পাচ্ছ। ঠিক আছে, তো 4 মাসের এই ব্যাচ তোমরা টোটাল 15 মাস এর ভ্যালিডিটি পাচ্ছ, অর্থাৎ 15 মাস এই ব্যাচ তুমি দেখতে পাবে। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ব্যাচ হতে চলেছে। 10ই জুলাই থেকে ব্যাচটা কিন্তু শুরু হচ্ছে। প্রত্যেকেই যারা ক্লাসে আছো, এছাড়াও আমাদের আরো অনেক পরীক্ষা ভিত্তিক ব্যাচ রয়েছে, যেমন WBPর নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা ব্যাচ শুরু হয়েছে। এছাড়া আমাদের PSC মিসলেনিয়াস, কম্বাইন্ড ফাউন্ডেশন, আপার প্রাইমারি রেলের ব্যাচ বা NMGNM একটা নতুন ব্যাচ কিন্তু আসতে চলেছে। যাই হোক, তোমরা এটা নলেজে রাখবে। যদি প্রয়োজন মনে করো, আমাদের কাছে প্রস্তুতি নিতে চাও, অবশ্যই দ্রুত জয়েন করবে। তো আমরা শুরু করবো MCQ প্র্যাকটিস। আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেট তোমাদের কিন্তু কাজে লাগবে। তুমি বুঝতে পারবে তোমার প্রস্তুতিটার লেভেল কোন জায়গায় আছে। আমরা এখানে ইজি টু মডারেট টু হার্ড কোশ্চেন আলোচনা করব, কিছু কোশ্চেন সহজ, কিছু কঠিন মিলিয়ে। কোশ্চেন নাম্বার 1 আমরা শুরু করছি ভারতের সংবিধানের প্রশ্ন। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অর্থ বিল বা মানি বিল সংজ্ঞায়িত করা হয়েছে? অনুচ্ছেদ 110, 112, 117, 120। অনুচ্ছেদ বলতে ধারা যেটাকে আমরা বলে থাকি সেটা। তো ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে বা কোন অনুচ্ছেদ অনুসারে মানি বিল বা অর্থ সংক্রান্ত বিলকে সংজ্ঞায়িত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার A, 110 নম্বর ধারা। আর 112 নম্বর ধারাতে বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলা হয়েছে। বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলা হয়েছে 112 নম্বর ধারাতে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 2। স্বরাজ আমাদের জন্মগত অধিকার, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই উক্তিটি কার? খুব পরিচিত একটা উক্তি, যেটা অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে। তো সঠিক উত্তর কি হবে? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি বলছে বাল গঙ্গাধর তিলক, অপশন সি বিপিন চন্দ্র পাল, নাকি অপশন ডি সুভাষ চন্দ্র বোস? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, বাল গঙ্গাধর তিলক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, স্বরাজ যার অর্থ হচ্ছে পূর্ণ স্বাধীনতা, যেটাকে আমরা বলি স্বরাজ, এই শব্দটি প্রথম ব্যবহার করেন কে জানো? স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ভারতের মহান বৃদ্ধ, যাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, দাদাভাই নৌরোজি। তিনি 1906 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে এই স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন এবং পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম মন্তব্য এই বিষয়ে করেছেন। যেমন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবো, এটা বাল গঙ্গাধর তিলক বলেছেন। পাশাপাশি আরো বিভিন্ন উক্তি আছে, সুভাষ চন্দ্র বোস তার একটা বিখ্যাত উক্তি আছে, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো এই ধরনের উক্তি পরীক্ষায় দেয়। কোশ্চেন নাম্বার 3। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে বিখ্যাত বৃহৎ যে স্নানাগারটি পাওয়া গেছে, সেটা কোন কেন্দ্রে? গ্রেট বাথ, যেটা বাংলায় বললে বৃহৎ স্নানাগার, এটা কোন কেন্দ্রে পাওয়া গেছে? অপশন এ হরপ্পা, অপশন বি লোথাল, অপশন সি মহেঞ্জোদারো, অপশন ডি কালীবঙ্গান। তো সিন্ধু সভ্যতা ভারতের একটি প্রাচীন সভ্যতা,
যেটাকে হরপ্পা সভ্যতা নামেও আমরা জানছি। সিন্ধু সভ্যতার আবিষ্কর্তাকে, সিন্ধু সভ্যতার একজন আবিষ্কর্তা তো নেই আমরা জানি, কারণ বহু কেন্দ্র পাওয়া গেছে, বিভিন্ন জন সেগুলো আবিষ্কার করেছে, বাট প্রথম কেন্দ্র হরপ্পা আবিষ্কৃত হয় 1921 সালে দয়ারাম সাহানি, এবং 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদড়ো কেন্দ্র আবিষ্কার করেছিলেন। সেই সময় ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ছিল জন মার্শাল। তো ভারতবর্ষে এই সিন্ধু সভ্যতার মহেঞ্জোদড়ো কেন্দ্রে আমরা দেখব যে একটা বৃহৎ স্নানাগারের নিদর্শন আমরা পেয়েছি। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। সিন্ধু সভ্যতায় বলা হচ্ছে প্রায় ১,৫০০টিরও বেশি কেন্দ্র পাওয়া গেছে, এবং সব থেকে 4টি যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল সেই 4টি কিন্তু এইটা: হরপ্পা, লোথাল, মহেঞ্জোদড়ো, কালিবঙ্গান। মহেঞ্জোদড়ো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ, যেটা পরীক্ষায় আসে। মহেঞ্জোদড়ো তাহলে আবিষ্কারক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। বর্তমানে এটা পাকিস্তানে পড়ছে। হরপ্পা কেন্দ্রটাও কিন্তু বর্তমানে পাকিস্তানে পড়ছে। মহেঞ্জোদড়ো কেন্দ্র কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল, আর হরপ্পাটা হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত ছিল। লোথাল শব্দের অর্থ মৃতের স্থান, মহেঞ্জোদড়ো মৃতের স্তূপ আর একটা মৃতের স্থান। লোথাল শব্দের অর্থ তাহলে আমরা জানলাম একই রকম কিন্তু অর্থ। হরপ্পা শব্দের অর্থ পশুপতির খাদ্য, এবং কালিবঙ্গান কথার অর্থ কালো বালা। লোথালটা গুজরাট, কালিবঙ্গানটা কোথায়? কালিবঙ্গানটা কিন্তু রাজস্থানে পড়ছে। কোশ্চেন নাম্বার 4, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? কর্কট ক্রান্তি রেখা মানে আমরা জানি যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। 23 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা, ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গেছে। অপশনে নদিয়া, নদিয়ার উপর দিয়ে গেছে, ইয়েস। পুরুলিয়া উপর দিয়ে গেছে, হ্যাঁ। বাঁকুড়ার উপর দিয়ে গেছে, বীরভূমের উপর দিয়ে যায়নি। এখানে আমরা অপশন নাম্বার ডি করব। তো কর্কট ক্রান্তি রেখা নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের উপর দিয়ে গেছে, কিন্তু বীরভূমের উপর দিয়ে যায়নি। তাহলে 5টি জেলা কি কি? পুরুলিয়া, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান। মেদিনীপুর নয় কিন্তু, বর্ধমান। বর্ধমান জেলাটা ভাগ হয়ে দুটো জেলা হয়েছে আমরা জানি, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া। এই 5টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। কোশ্চেন নাম্বার 5, পাশাপাশি কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেগুলো আমাদের এক ঝলকে মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 5 বলছে ভারতের রিজার্ভ ব্যাংক, যেটাকে আমরা আরবিআই বলছি, কত সালে জাতীয়করণ করা হয়? কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসার প্রশ্ন খুব আসে। রিজার্ভ ব্যাংক, আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি স্ট্যাবলিশ হয় কত সালে? গঠিত হয়েছিল 1935-এ, কিন্তু এটা ন্যাশনালাইজেশন অর্থাৎ ন্যাশনালাইজড জাতীয়করণ হয় 1949 সালের 1 জানুয়ারি। অপশন বি সঠিক উত্তর হবে। ভারতের ব্যাংকিং সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 6, ডেক্কান ট্রাপ বা দাক্ষিণাত্যের মালভূমি প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? এই দাক্ষিণাত্য মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট, ব্যাসল্ট, বেলে পাথর, মার্বেল। সঠিক উত্তর কি হবে? ডেকান ট্রাপ বা দাক্ষিণাত্য মালভূমি যে শিলা দ্বারা গঠিত সেটি হচ্ছে ব্যাসল্ট। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 7, লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার ডেপুটি স্পিকার, ভারতের প্রধান বিচারপতি। কোশ্চেনটা কি? লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন?
তো এখানে যে অপশনগুলো আছে, অপশন নাম্বার সি হবে লোকসভার যিনি ডেপুটি স্পিকার থাকবে তার কাছে জমা দেবে। কোশ্চেন নাম্বার 8, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজ এর দাবি তোলা হয়? পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা। 1924 বেলগাঁও অধিবেশন, 1929 লাহোর অধিবেশন, 1938 হরিপুরা অধিবেশন, 1920 নাগপুর অধিবেশন। চারটি অধিবেশনটাই কিন্তু গুরুত্বপূর্ণ। 1924 সালে বেলগাঁও অধিবেশন আমরা জানি জাতীয় কংগ্রেসের প্রথম এবং শেষবারের জন্য গান্ধীজি সভাপতি হয়েছিল, যার জন্য গুরুত্বপূর্ণ। 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশন, ভেরি ইম্পর্টেন্ট, অপশন নাম্বার বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। লাহোর অধিবেশন, এই লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় এবং আমরা জানি 1930 সালে 26শে জানুয়ারি একটা দিন ঠিক হয় যে দিন ভারতীয়রা স্বাধীনতা দিবস পালন করে। 1947 পর্যন্ত কিন্তু এই 26শে জানুয়ারি দিনটি সেই সময় ভারতীয়রা স্বাধীনতা দিবস পালন করেছিল এবং এই দিনটার গুরুত্ব বজায় রাখার জন্য আমরা জানি হয়তো সংবিধান রেডি হওয়ার পরে 2 মাস ওয়েট করা হয়, এই 26শে জানুয়ারি দিনটায় কার্যকরী করা হয়। যাই হোক, তো 1929 সালে লাহোর অধিবেশন সম্পর্কে আরো একটা প্রশ্ন হয় যে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে, সেটাও কিন্তু 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশন। এই অধিবেশনের সভাপতি কে ছিল? জওহরলাল নেহেরু ছিল সভাপতি। ওকে, 1938 হরিপুরা অধিবেশন, যার সভাপতি প্রথমবার জাতীয় কংগ্রেসের সুভাষচন্দ্র বোস সভাপতি হয়েছিলেন 1938 সালে হরিপুরা অধিবেশন। 1920 নাগপুর অধিবেশনে আমরা জানি যে অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাশ হয়। অসহযোগ আন্দোলনের প্রস্তাব আমরা দেখব 1920 থেকে 20 সালে কলকাতাতে বিশেষ অধিবেশনে পাশ হয়, পরে যে বার্ষিক অধিবেশন 1920 সালের নাগপুরে, সেখানেও কিন্তু অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়েছিল। কোশ্চেন নাম্বার 9, গাড়ির হেডলাইট, এখানে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে যেখানে লাইট থাকে দেখবে, একটা দর্পণ তুমি যদি দেখো, দুটো জিনিস, উত্তল লেন্স যদি হয় আলোটা গিয়ে এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তাই তো? আর অবতল যদি হয় তাহলে এইভাবে গিয়ে ফোকাসটা এইদিকে এদিকে চলে যায়। লাইটের ফোকাসটা এরকমই তো হয়, দেখবে ভিতরে দর্পণ থাকে। এটা তো আমি জাস্ট লেন্সের গেট আপ দিলাম বোঝার জন্য। তো বিষয়টা হচ্ছে উত্তর হবে এখানে অবতল দর্পণ। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্বটা কিন্তু বস্তুর স্বাভাবিক আকারের থেকে বড় হয়, অর্থাৎ তুমি যদি একটা অবতল দর্পণের সামনে দাঁড়াও, তোমার ছবিটা দেখবে, তোমার হাইট যদি ধরলাম 6 ফুট যদি হয়, সেটা আরো বড় দেখবে, আর উত্তল দর্পণে ছোট দেখবে। মোটর গাড়ি ভিউ ফাইন্ডার যে আয়নাগুলো লাগানো থাকে পিছনে দেখার জন্য, লুকিং গ্লাস যেটাকে আমরা বলি, ওই লুকিং গ্লাসে কিন্তু উত্তল দর্পণ থাকে। পিছনে একটা বড় গাড়ি, ছোট একটা আয়নাতে তুমি দেখতে পাচ্ছ। আর সমতল দর্পণ যেটা সমান, সেটাই তোমার যে হাইট, মানে বস্তুর এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য আকার সমান হয়, একই রকম হয়। কোশ্চেন নাম্বার 10, ভারতের জিএসটি ব্যবস্থাটি কোন দেশের মডেলের উপর ভিত্তি করে তৈরি? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া। ভারতের যে জিএসটি সিস্টেমটা আছে সেটা কোন দেশের মডেল থেকে কপি করা, এক কথায়, বা কোন দেশের মডেলে অনুকরণ? সঠিক উত্তর এখানে কি হবে? অপশন বি হবে, কানাডার আদলে এই জিএসটি ব্যবস্থাটা তৈরি হয়েছে। কোশ্চেন নাম্বার 11, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভোট অধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভোট দানের বয়স 21 থেকে 18 করা, অর্থাৎ আগে ছিল 21, এখন তো 18 বছর হলে ভোট অধিকার সে পাবে, ভোটার কার্ড করতে হবে, তারপর সে ভোট দিতে পারবে। 18 বছর হলে ভোটার কার্ড করার জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে সে। তো 18 বছর হলে সে ভোট দিতে পারবে, অর্থাৎ ভোট দানের বয়সটা আগে 21 ছিল, এখন 18।
এটা ছিল 61তম সংবিধান সংশোধনী। 1989 সালে এই সংশোধনটা হয়, সেই সময় এটা করা হয়। খুব আসে পরীক্ষায়, কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 12, ওজোন স্তরের ক্ষয় পরিমাপের এককটা কি? ওজোন স্তর যে ক্ষয় হচ্ছে সেটা কিভাবে বা কোন এককের সাহায্যে আমরা পরিমাপ করি? ওজোন স্তর আমরা জানি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা স্তর হিসেবে আমরা ওজোন স্তরকে ভাবি। অর্থাৎ বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার যেটা ট্রপোস্ফিয়ারের উপরের স্তর, যেটাকে আমরা শান্ত মণ্ডল বলি, সেখানে বলা হচ্ছে যে তোমার ওজোন গ্যাসের ঘনত্ব একটা পর্যায়ে বেশ বেশি, যার ফলে ওটাকে একটা স্তরের সঙ্গে মানে স্তর আকারে আমরা ভাবতে পারি, এবং সেটার নামে ওজোন স্তর। অর্থাৎ ওজোন স্তর বায়ুমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু আছে, এটা আমরা মাথায় রাখবো। ওজোন একটা গ্যাস, ওজোন গ্যাস যার সংকেত O3, যেটা অক্সিজেনের রূপভেদ বলা হয়, এবং ওজোন স্তর ক্ষয়ের পরিমাপটা আমরা ডবসন এককে পরিমাপ করি। ডবসন, অপশন বি এখানে সঠিক উত্তর হবে। ডেসিবেল শব্দের প্রাবল্যের একক, পাস্কাল চাপের একক, ওয়াট ক্ষমতার একক, ডবসন এখানে সঠিক উত্তর হবে। ওজোন একটি গ্যাস আমরা জানি, ওজোন গ্যাস আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী স্কোনবি। এর গন্ধ মাছের আষ্টেযুক্ত ঝাঁঝালো গন্ধ। ঠিক আছে, ওজোন গ্যাস রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষা দেয়। কোশ্চেন নাম্বার 13, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সতীশ ধাওয়ান যে স্পেস সেন্টার রয়েছে সেটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো ভারতের যে মেন স্পেস রিসার্চ স্টেশন সেটা কি ইসরো। ইসরোটা হচ্ছে প্রধান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আর এটা হচ্ছে সতীশ ধাওয়ান, যেটা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে আছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। কোশ্চেন নাম্বার 14, ভারতের সংবিধানের জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো ভারতের সংবিধানে যে জরুরি অবস্থার কনসেপ্ট রয়েছে, জরুরি অবস্থা তিন ধরনের হতে পারে। একটা ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 352 352 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে। আর একটা স্টেট এমার্জেন্সি, যেটাকে প্রেসিডেন্সিয়াল রুল বলা হয়, রাষ্ট্রপতি শাসন 356 নম্বর ধারা। আর একটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে 360 নম্বর ধারার অধীনে। তো এই তিন ধরনের যে জরুরি অবস্থার ব্যবস্থাটা আছে, এটা যে কোন দেশে অনুকরণ, এটা কিন্তু জরুরি অবস্থা হচ্ছে জার্মানি। জরুরি অবস্থা জার্মানি। দক্ষিণ আফ্রিকা সংবিধান সংশোধন। নির্দেশাত্মক নীতি আয়ারল্যান্ড। পঞ্চবার্ষিক পরিকল্পনা সোভিয়েত ইউনিয়ন। মৌলিক কর্তব্য সোভিয়েত ইউনিয়ন। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? কোশ্চেন নাম্বার 15, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন এবং শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। এখানে আর অপশন গুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং শেষ স্বাধীন নবাব হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। পলাশীর যুদ্ধে তিনি হেরে গেলে বাংলার সেই স্বাধীনতাটা কিন্তু ওখানেই শেষ। মীর জাফর হবে ইংরেজ পরিচালিত নবাব, পরাধীন নবাব। সিরাজউদ্দৌলাকে আমরা শেষ স্বাধীন নবাব বলতে পারি। আর প্রথম হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ ঔরঙ্গজেবের আমলে বাংলার সুবেদার ছিল। পরবর্তীতে বাংলা স্বাধীন নবাবী তিনি প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নাম্বার 16, ভারতের সংবিধানের 243 ডি অনুচ্ছেদে অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের অনুপাত কত হওয়া উচিত, কত আছে বর্তমানে? আর্টিকেল 3243 243 ডি। এখানে পঞ্চায়েতের যে ভোট হয়, পঞ্চায়েতের যে আসনগুলো থাকবে সেখানে ফিমেল ক্যান্ডিডেট কত থাকা ম্যান্ডেটরি বা কত থাকা উচিত, বা বর্তমানে আছে 3/1 1/3। কোশ্চেন নাম্বার 17, এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন? হরিসেন লিখেছেন। হরিসেন কে ছিল? সমুদ্রগুপ্তের সভাকবি ছিল।
ভালো কথা। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের সামরিক অভিযান সম্পর্কে আমরা জানতে পারি, এটা বুঝলাম। এই প্রশস্তিতে সমুদ্রগুপ্তের দাক্ষিণাত্য অভিযানকে কি নামে অভিহিত করা হয়? এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যে সামরিক অভিযান হয়েছিল দক্ষিণাত্যে অর্থাৎ দক্ষিণ ভারতে, এই দাক্ষিণাত্য অভিযানকে কিসের সঙ্গে তুলনা করা হয় বা কি নামে অভিহিত করা হয়? দিগ্বিজয়, ধর্ম বিজয়, আসুর বিজয়, রাজ চক্রবর্তী। আমরা জানি ভারতবর্ষে যে গুপ্ত সাম্রাজ্য ছিল তার সর্বশ্রেষ্ঠ রাজা ধরা হয় সমুদ্রগুপ্তকে, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় এবং এই নেপোলিয়ান বলেছেন ঐতিহাসিক ডক্টর ভিনসেন্ট স্মিথ, এটাও মাথায় রাখবো। তার উপাধি ছিল কবিরাজ, লিচ্ছবি দরিদ্র বলা হতো, বিনা বাদনরত মুদ্রার ছবি পাওয়া গেছে। তো সমুদ্রগুপ্ত এই দাক্ষিণাত্য অভিযানকে ধর্ম বিজয়ের নীতিতে ধর্ম বিজয় নামে এটাকে অভিহিত করেছেন কি এলাহাবাদ প্রশস্তিতে। কোশ্চেন নাম্বার 18, ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড়ের নাম হচ্ছে পরেশনাথ। কোশ্চেনটা এটা নয়, কোশ্চেনটা হচ্ছে এই পাহাড়টি প্রধানত কোন ধরনের শিলা দ্বারা গঠিত? কোশ্চেন নাম্বার 18, ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় হচ্ছে পরেশনাথ। এই পরেশনাথ পাহাড়টি কোন ধরনের শিলা দ্বারা গঠিত? অপশন এ কাদা পাথর ও স্লেট শেল, ব্যাসল্ট গ্রানাইট, গ্রানাইট কোয়ার্জাইট, রূপান্তরিত চুনা পাথর। সঠিক উত্তর এখানে হবে কোশ্চেন নাম্বার 18, রাইট অ্যান্সার অপশন সি, গ্রানাইট কোয়ার্জাইট এই জাতীয় শিলা দ্বারা গঠিত বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 19, ডেকান এডুকেশন সোসাইটি এটা গঠিত হয় 1884 সালে। প্রশ্নটা পরীক্ষা আসে যে ডেকান এডুকেশন সোসাইটি দাক্ষিণাত্য শিক্ষা সমাজ, বাংলায় বললে দাক্ষিণাত্য শিক্ষা সমাজ, এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1884 সালে মহারাষ্ট্রের পুনেতে। ওকে, পুনেতে প্রতিষ্ঠিত হয়। নিচের কোন ব্যক্তি এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন না? বলো, কোশ্চেনটা না বাচক। দেখো কিছু কোশ্চেন সহজ মডারেট, কিছু একটু কঠিন আছে। তো ডেকান এডুকেশন সোসাইটি 1884 সালে প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রের পুনেতে। এর প্রতিষ্ঠাতা ছিল 3 জন। প্রধান ছিলেন, অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন না হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে, অপশন সি। তাহলে কে কে ছিল? গোপাল গণেশ আগারকর, বাল গঙ্গাধর তিলক এবং বিষ্ণু শাস্ত্রী চিপুলকর, তারা ছিল এর একদম প্রতিষ্ঠাতা। মহাদেব গোবিন্দ রানাডে তিনি পরবর্তীতে যুক্ত হয়, বলেছে তিনি এই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক উপদেষ্টা ছিলেন, কিন্তু সরাসরি প্রতিষ্ঠাতাদের মূল দলে ছিলেন না। মহাদেব গোবিন্দ রানাডে এই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক উপদেষ্টা ছিলেন, কিন্তু সরাসরি প্রতিষ্ঠাতাদের মূল দলে ছিলেন না। তাহলে 3 জন প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল গণেশ আগারকর, বাল গঙ্গাধর তিলক এবং বিষ্ণু শাস্ত্রী চিপুলকর। কোশ্চেন নাম্বার 20, ভারতের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে জোজিলা গিরিপথটি অবস্থিত এবং এটি কোন দুটি অঞ্চলকে যুক্ত করে? কোশ্চেন নাম্বার 20, বলতে হবে এখানে সঠিক উত্তর কি। জোজিলা পাস যেটাকে আমরা বলছি এটা কোথায় আছে এবং কোন কোন স্থানকে যুক্ত করছে? অপশন এ হিমাচল প্রদেশ, কুলু এবং স্মৃতি, লাদাখ, লেহ, শ্রীনগর, সিকিম, গ্যাংটক, লাসা, উত্তরাখণ্ড, ঋষিকেশ, বদ্রীনাথ। সঠিক উত্তর কি হবে বলো? স্থানটা মনে রাখলে হবে লাদাখ, লেহ এবং শ্রীনগরের মধ্যে এটাকে সংযুক্ত করছে। প্রত্যেকে যারা কানেক্ট আছে, আমাদের নতুন কিছু ব্যাচ আছে, তার মধ্যে ডব্লিউবিপির একটা নতুন ব্যাচ, এসএসসি জিডিএমটিএস এর নতুন ব্যাচ, পঞ্চায়েতের ব্যাচ কিন্তু চলছে। কোশ্চেন নাম্বার 21 বলছে দামোদর উপত্যকা পরিকল্পনা, যে দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা ডিভিসি বলা হয়, যেটা ভারতে শুরু হয় 1948-এ। ডিভিসি কোন দেশের টেনেসি ভ্যালি অথরিটির মডেল উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তো আমরা জানি দামোদর উপত্যকা যে পরিকল্পনা আছে টেনেসি নদী উপত্যকা
পরিকল্পনার অনুকরণে তৈরি এবং সেই টেনেসি নদী কোন দেশের নদী? সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, অপশন ডি কানাডা। সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি নদী অনুকরণে এই পরিকল্পনাটি তৈরি করা হয়। কোশ্চেন নাম্বার 22, কোন ব্যক্তি সংসদের সদস্য না হয়েও সর্বাধিক কতদিনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী পদে প্রতিষ্ঠিত থাকতে পারেন? ধরো কোনো ব্যক্তি পার্লামেন্টের সদস্য নয়, কিন্তু তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তিনি সর্বাধিক কতদিন বা কত মাস এই পদে থাকতে পারবেন, তারপরে আর পারবেন না, সেক্ষেত্রে তাকে এই সংসদের সদস্য হতে হবে, অর্থাৎ কোনো কেন্দ্র থেকে আবার ভোটে জিতে আসতে হবে। উত্তর হচ্ছে কি 3, 6, 9, 1 বছর। সঠিক উত্তর হবে 6 মাস। 6 মাস সে সুযোগ পাবে। কোশ্চেন নাম্বার 23, স্ট্যাগফ্লেশন এর অর্থনৈতিক ব্যবস্থার এমন একটি পরিস্থিতি যা নিম্নলিখিত কোনটির সংমিশ্রণে তৈরি হয়? স্ট্যাগফ্লেশন সিচুয়েশনটা কি কখন তৈরি হয়? অপশন এ বলছে উচ্চ মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম বাড়া, পাশাপাশি আমরা দেখব আর্থিকভাবে ভেঙে পড়া দেশের পরিস্থিতি। মুদ্রাস্ফীতি অর্থাৎ জিনিসপত্রের উচ্চ হারে দাম বাড়া এবং উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি। অপশন ডি নিম্ন মুদ্রাস্ফীতি উচ্চ বেকারত্ব। অপশন সি উচ্চ মুদ্রাস্ফীতি এবং মন্দা বা স্থবির প্রবৃদ্ধির সাথে উচ্চ বেকারত্ব। অপশন ডি নিম্ন মুদ্রাস্ফীতি অপশন এবং উচ্চ উৎপাদন। স্ট্যাগফ্লেশন শব্দটি অপশন সি এখানে সঠিক উত্তর হবে। উচ্চ মুদ্রাস্ফীতির সঙ্গে মন্দা, অর্থনৈতিক মন্দা যেটাকে স্থবির প্রবৃদ্ধি বলা হয়, তার সঙ্গে উচ্চ বেকারত্ব, প্রচুর বেকার হয়ে যাচ্ছে, এই সিচুয়েশনটাকে স্ট্যাগফ্লেশন বলা হয় অর্থনীতির ভাষায়। এই বিষয়গুলো নিয়ে আরো আমি ডিটেলস একটা ক্লাস নেব তোমাদের। এই যে বিভিন্ন নাম রয়েছে, ইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন, ঠিক আছে, এইগুলো অসুবিধা হয় অনেকেরই, আমরা একটা আলাদা ক্লাস নেব, তাহলে আরো ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 24, বিজয়নগর সাম্রাজ্যের কৃষ্ণদেব রায়ের দরবারে আমরা জানি অষ্টদিগ্গজ ছিল। কৃষ্ণদেব রায় টোটাল বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা, তিনি তুলুপ বংশের রাজা ছিলেন আমরা জানি। তো কৃষ্ণদেব রায়ের যে অষ্টদিগ্গজ মানে এখানে 8 জন বিখ্যাত কবি ছিলেন, তারা কোন ভাষার কবি ছিলেন? কোন ভাষায় তারা লেখালেখি করতেন? কোশ্চেনটা বুঝতে পারছো? তামিল, তেলেগু, কন্নড়, সংস্কৃত। আমরা জানি একটা প্রশ্ন আসে, আমুক্তমাল্যদা কে লিখেছেন, কোন ভাষায়? কৃষ্ণদেব রায় লিখেছেন তেলেগু ভাষায়। তো তেলেগু ভাষায় এর মধ্যে একটা কবি ছিল, তার নাম পেড্ডান বা পুদ্দান, যাকে অন্ধ্র কবিতার পিতামহ বলে আখ্যা দিয়েছেন রাজা কৃষ্ণদেব রায় পেড্ডানকে। তো তারা ছিল তেলেগু ভাষার কবি এবং তারা তেলেগু ভাষাকে পৃষ্ঠপোষকতা করতেন এবং তেলেগু ভাষার জনপ্রিয়তা বৃদ্ধি করেন কৃষ্ণদেব রায়। কোশ্চেন নাম্বার 25, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মাটি প্রধানত কোন প্রকৃতির এবং এটি কিভাবে গঠিত হয়েছে? কোশ্চেন নাম্বার 25, অপশন এ বলছে পলি মাটি ও গাঙ্গেয় পলল মৃত্তিকা, পলি মাটি দ্বারা, পলল দ্বারা। ল্যাটেরাইট মাটি প্রাচীন পলি এবং ল্যাটেরাইটিক প্রক্রিয়ার মাধ্যমে। কালো মাটি ব্যাসল্ট শিলার ক্ষয় দ্বারা। অ্যালাইন মাটি মানে লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা, জোয়ারের জলে প্লাবনের ফলে। তো রাঢ় অঞ্চল মূলত ল্যাটেরাইট মাটি, প্রাচীন পলি, ল্যাটেরাইটিক প্রক্রিয়ার মাধ্যমে এই রাঢ় অঞ্চল তৈরি হয়েছে। কোশ্চেন নাম্বার 26, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। অর্থাৎ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের শিল্পী? এই বাদ্যযন্ত্রের ছবিটা এখানে আছে, সেটাই এখানে উত্তর হবে। ছবিটা দেখে বলতে হবে এটা কিসের ছবি। তো আমাদের আজকের সেশন এখানে এন্ড করছি। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, ক্লাসগুলো করতে থাকো, ঠিক আছে, এবং চেষ্টার যেন কোনো ত্রুটি না হয়।
তুমি তোমার এন্ড থেকে একেবারে 100% চেষ্টা করো, কে কি করছে, কে কি বলছে, কে কি ভাবছে, ওই সব ভাবতে গেলে তোমার হবে না। তুমি একটা পরীক্ষাকে টার্গেট করো এবং তার জন্য যা যা করা দরকার তোমাকে করতে হবে, তার জন্য একটা প্ল্যান লাগবে। ধরো তুমি রেলের পরীক্ষা দেবে বা এসএসসি জিডিএমটিএস বা ডাব্লিউবিপিএসসি কোনো এক্সাম দেবে বা ডাব্লিউবিপি, তোমাকে কি করতে হবে, সেই পরীক্ষায় কোন কোন সাবজেক্ট কত নাম্বার আসে সেই সাবজেক্ট গুলো ধরে ধরে চ্যাপ্টার ভিত্তিক তোমাকে পড়তে হবে এবং সাবজেক্ট গুলো থেকে একটা ভালো ধারণা রাখতে হবে। ঠিক আছে, এমন ভাবে পড়তে হবে যেন কোশ্চেন কি দেবে আমি পারবো, সেই সিচুয়েশনে নিজেকে নিয়ে যেতে হবে। কবে ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষা হবে, কবে রেজাল্ট দেবে, কি হবে, এত ভাবতে হবে না। তুমি রেডি হও, প্রস্তুতি নাও, যেন কাল পরীক্ষা হলেও তুমি বসলে পাস করো, 1 মাস পরে হলেও পাস করো, এবং যখনই হোক পরীক্ষা হলে তুমি যেন পাস করো, সেরকম সিচুয়েশনে নিজেকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যাই হোক, পজিটিভ থিঙ্কিং রাখো, পজিটিভ ভাবতে থাকো, ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে, নিশ্চয়ই সফলতা আসবে। অনেকেই সফল হচ্ছে, এরকম সিচুয়েশনের মধ্যেও চাকরি পাচ্ছে, নিশ্চয়ই তুমিও পাবে। যখন পাবে দেখবে একসঙ্গে 2-3টে পাচ্ছে। কম্পিটিটিভ ফিল্ড এমনই, এই পড়াটাই তুমি ডব্লিউর জন্য পড়ছো, অন্য একটা পরীক্ষা দিয়েছিলে, সেখানেও পরীক্ষা ভালো হয়েছে, তুমি চান্স পেয়ে যেতে পারো। সব পেয়েছে এরকম হচ্ছে, পাচ্ছে না, আবার যখন পাচ্ছে, রেলে পাচ্ছে, ডাব্লিউতে পাচ্ছে, এমটিএস এ পাচ্ছে, একসঙ্গে 3-4টে পাচ্ছে, এরকম ক্যান্ডিডেট বহু আছে। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ওকে, বাই।